হ্যালো, হ্যালো। ওয়েলকাম টু দ্য ক্লাস। এই ভিডিওতে আমরা পড়ব জনন বা রিপ্রোডাকশন। ক্লাস 10 এর চ্যাপ্টার 2 তে রয়েছে এই অংশটা। এই চ্যাপ্টার 2 এর এই যে সেল ডিভিশনের আমরা আগে সেল ডিভিশনটা পড়েছি 3-4টে পার্টের মধ্যে 4টে ভিডিও দিয়ে। নেক্সট যে বাকি পুরো পোর্শনটা রয়েছে পুরোটা হচ্ছে জননের পোর্শন। সেই জননের অংশটা আমরা টোটাল 7টা ভিডিওতে পড়বো, 7টা পার্টে পড়বো। প্রথম পার্টের মধ্যে রয়েছে রিপ্রোডাকশন পার্ট 1, যেখানে আজকে পড়বো বেসিক্স এবং ইম্পর্টেন্স, গুরুত্ব আর টাইপস, তার কত প্রকারের জনন ঘটে। তার পরের পার্টে পড়বো অঙ্গজ জনন এবং তার প্রকার। তারপরের পার্টে যৌন জনন, অযৌন জনন এবং তার প্রকার। তারপরের পার্টে পড়বো যৌনক্রম এবং ফিফথ পার্টে পড়বো ফুল এবং পরাগ মিলন। এই অংশটা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন হিসেবেও পরিচিত। তারপর সিক্স পার্টে পড়বো নিষেক এবং বীজের গঠন, কিভাবে বীজ তৈরি হয়, এই দুটো একসঙ্গে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। তারপর পড়বো বৃদ্ধি এবং বিকাশ, কিভাবে সমস্ত জীবেরা বড় হয় এবং শেষে মৃত্যু প্রাপ্ত হয়। এই যে পুরো ঘটনাটা, জন্ম থেকে মৃত্যু, এই পুরো ঘটনাটা হচ্ছে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পড়ে। এই পুরো জিনিসটা পড়বো। আচ্ছা, তোমরা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও যে এই পুরো জিনিসটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা চ্যাপ্টারটা কমপ্লিট করছি। এই কমপ্লিট করার পরে আমরা কি বইয়ের যত কোশ্চেন আছে সেই সমস্ত কোশ্চেনগুলো একটা লাইভের মাধ্যমে করে দেবো? তাহলে একটাই লাইভে তোমাদের আমার সঙ্গে প্র্যাকটিস হয়ে যাবে কোশ্চেনগুলো। এমসিকিউ গুলোর জন্য তোমাদের 30 সেকেন্ড করে সময় দেবো, তোমরা সেগুলোর উত্তর আমাকে চ্যাট বক্সে দেবে। এবং এই একই সঙ্গে আমরা পুরো চ্যাপ্টারটা করে নেবো এবং শেষে বড় প্রশ্নগুলো কিভাবে লিখবে সেগুলো আমি বলে দেবো। ওকে, এক্ষুনি আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, আর শেষে আরেকটা কমেন্ট করবে ভিডিওটা কেমন লাগলো। বেশ, শুরু করি আজকের ক্লাস। জনন জিনিসটা আসলে কি? জনন হচ্ছে থেকে কোনো একটা জীব থেকে তার সমান যে বৈশিষ্ট্যগুলো আছে, তার একটা, যে কোনো জীবের বৈশিষ্ট্য থাকে। ধরা যাক একটা জীব আছে, এই জীবের কিছু বৈশিষ্ট্য আছে। এই জীবটা হচ্ছে প্রচন্ড পরিমাণে ঝগড়ুটে। তো এই জীবটার থেকে তার একই রকমের বৈশিষ্ট্যযুক্ত নতুন অপত্য জীব, নতুন আবার ঝগড়ুটে জীব তৈরি করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাই হচ্ছে রিপ্রোডাকশন বা জনন। ধরা যাক এই দুটো ইঁদুর ছিল, এই দুটো ইঁদুরের মধ্যে বিয়ে হলো, বিয়ে হওয়ার পর এই দুটো ইঁদুরের দুটো বাচ্চা কাচ্চা হলো। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাই হচ্ছে জনন। এই দুটো ইঁদুর থেকে আবার নতুন দুটো ইঁদুর তৈরি হলো, জীবের সংখ্যা বাড়ছে এখানে। এই ইঁদুরের আবার বিয়ে হলো, তার আবার বাচ্চা কাচ্চা হলো, এই বিষয়গুলো। এটা জনন আমাদের একটা জীব থেকে দুটো জীব বা তার বেশি জীব তৈরি হওয়ার বা একই বৈশিষ্ট্যের জীব তৈরি হওয়ার পদ্ধতি। গাছের মধ্যে আমরা জনন দেখতে পাই কিভাবে? একটা গাছ থাকে, যে গাছের ফল তৈরি হয়, সেই ফল থেকে আবার ফলের মধ্যে বীজ থাকে, সেই বীজ থেকে আবার নতুন গাছ তৈরি হয়। হুম, এই হচ্ছে টোটাল রিপ্রোডাকশনের বিষয়। রিপ্রোডাকশন হচ্ছে কি? একটা জীব থেকে নতুন অপত্য জীব সৃষ্টি করা, যার মধ্যে সমান বৈশিষ্ট্য থাকবে, যেটা একই প্রজাতির অন্তর্গত হবে। আচ্ছা, জননের তাহলে গুরুত্ব কি? জননের দরকারটা কি? মানে জনন হওয়ার ফলে আমাদের কি কি লাভ হয়? আমাদের বা যে জীবেরই হয়, মানুষেরও হয়, জীবের মানুষেরও জনন ঘটে। তো জননের ফলে কি লাভ হয়? প্রথম হচ্ছে অস্তিত্ব রক্ষা। অস্তিত্ব রক্ষা জিনিসটা কি? অস্তিত্ব রক্ষা হচ্ছে প্রথমত একটা জীবের বেঁচে থাকার জন্য তাকে বেশ কিছু সংগ্রাম করতে হয়। একটা জীবের বেঁচে থাকার জন্য বেশ কিছু সংগ্রাম করতে হয়, ঝগড়া করতে হয়। তো সেই ঝগড়া করার জন্য জীবের সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ধরা যাক তুমি ঝগড়া করছো, তো তোমার দলে কত লোকজন আছে আর তুমি যার সঙ্গে ঝগড়া করছো তার দলে কত লোকজন আছে, সেইটা তো একটা বিরাট বড় সড়ো ফ্যাক্টর। তুমি হয়তো দুজন নিয়ে ঝগড়া করতে চলে গেছো আর বাকি ওরা 10 জন আছে, তুমি কখনো জিততে পারবে না। তখন তোমার অস্তিত্ব আর থাকবে না, তুমি ওখানে হেরে যাবে, তুমি আর সেখানে থাকতে পারবে না। তো সেই জন্য অস্তিত্ব রক্ষার জন্য জীবের সংখ্যা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর জীবের সংখ্যা বৃদ্ধি কিভাবে ঘটবে? জননের মাধ্যমে। একটা জীব থেকে নতুন একই রকমের বৈশিষ্ট্যযুক্ত জীব তৈরি করার জন্য যে প্রক্রিয়া, সেটাই তো রিপ্রোডাকশন বা জনন। সেই পদ্ধতিটাই যদি না ঘটে, নতুন জীব তৈরি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে রিপ্রোডাকশন একটা খুব বড়সড় উম হাত আছে। কিসের মাধ্যমে? সংখ্যা বৃদ্ধির মাধ্যমে। সংখ্যা বৃদ্ধি।
তাহলে এইভাবে অস্তিত্ব রক্ষা পাচ্ছে। নেক্সট, ধারাবাহিকতা বজায়। একটা জীব ছিল, সেই জীব থেকে তার বাচ্চা কাচ্চা হলো, তার থেকে আবার তার বাচ্চা কাচ্চা হলো, এভাবে যে ধারাবাহিকতা, বংশের ধারা বজায় থাকে। অনেকে বলে বংশের প্রদীপ থাকার দরকার আছে, পুত্র সন্তান বংশের প্রদীপ। আসলে যে কোনো সন্তানের হচ্ছে বংশের প্রদীপ। যে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে একটা মানুষের যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো পরবর্তী জনুতে সঞ্চারণ ঘটানোর জন্য নতুন আরেকটা জীবের দরকার হয়, যে জীবটা তার বংশটাকে এগিয়ে নিয়ে যাবে। সেই জিনিসটা হচ্ছে ধারাবাহিকতা। এই ধারাবাহিকতা বজায়ের জন্য জননের দরকার হয়। নেক্সট, জীব জগতের ভারসাম্য বজায়। জীব জগতে একটা মানুষ বা যে কোনো একটা জীব জন্মগ্রহণ করেছে মানে সে একদিন মারা যাবে। কিন্তু সেই জীবটা যদি মারা যায়, কোনো জনন না ঘটে, তার নতুন আরেকটা প্রজন্ম না তৈরি করে, তাহলে সেই জীবটা তো পুরোপুরি অবলুপ্ত হয়ে যাবে। ধরা যাক মানুষ একটাই মাত্র মানুষ আছে, এই মানুষটা জনন এই মানুষটার জনন ঘটছে না, আর তারপর একটা সময় পর মারা যাচ্ছে। তখন এই জীবটা তো আর তাহলে থাকলোই না, এই মানুষটাই তো আর থাকলো না। মানুষ বলে যে কোনো কিছু পৃথিবীতে ছিল, সেটাই তো আর থাকবে না। তাহলে জীব জগতের ভারসাম্যই থাকবে না। সমস্ত জীবেরা যদি জনন না করে মরে যায়, যদি নিজের মতো আরেকটা জীব না তৈরি করেই মরে যায়, তাহলে সেই জীবটাই তো আর থাকছে না। তাই সেই ভারসাম্য বজায় রাখার জন্য জননের প্রয়োজন। জননের মাধ্যমে একটা জীব তার নিজের মতো আরো জীব তৈরি করে, আর সেই জীবগুলো তার যে বৈশিষ্ট্য, তার যে প্রজাতি, সেই প্রজাতির ভারসাম্য রক্ষা করে। আবার একই জিনিস, ধরা যাক আমাদের একটা বাঘ একটা হরিণকে খাচ্ছে। বাঘ হরিণকে খাবে কারণ বাঘের খাবার হচ্ছে হরিণ, বাঘের খাওয়াটাও খুব স্বাভাবিক বিষয়। তো এখন যদি হরিণগুলো রিপ্রোডাকশন না করে, হরিণের সংখ্যা যদি হরিণেরা না বাড়ায়, সেক্ষেত্রে একটা বাঘ হয়তো 10টা হরিণ ছিল, বাঘ এসে 10টা হরিণকে খেয়ে নিল, আর হরিণ শেষ, আর হরিণ নেই। সেইটাও যে জীব জগতের ভারসাম্য বজায় থাকছে না। সেই জন্য হরিণের রিপ্রোডাকশন করে যাবে, হরিণের আবার সন্তানাদি বাড়িয়ে যাবে, আর বাঘও ওদের খেয়ে যাবে। একদিক থেকে বাড়বে, আরেক দিক থেকে কমবে। আর লাস্ট বাট নট লিস্ট, অভিব্যক্তি। জননের ফলে কিছু পরিবর্তন ঘটে। প্রত্যেকটা জীবের থেকে নতুন যে বৈশিষ্ট্যযুক্ত নতুন যে জীব থাকে, তাদের বৈশিষ্ট্য একই রকম হওয়া সত্ত্বেও কিছু পরিবর্তন থাকে। ধরা যাক তোমাদের বাবা মার সঙ্গে, তোমাদের বাবা মার থেকেই তোমরা তৈরি হয়েছো। তো তোমাদের বাবা মার সঙ্গে কি তোমাদের হুবহু মিল আছে? একেবারে একই দেখতে তোমরা? কখনোই নয়। কিছু তো পরিবর্তন আছে, কিছু তো চেঞ্জেস আছে, সেইগুলোকেই আমরা বলি অভিব্যক্তি। আর সেই পরিবর্তনগুলো আস্তে 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 অনেক বাড়তে বাড়তে একটা সময় অনেকটা পরিবর্তন হয়ে যাবে। আজকের তোমার বাবা মার যদি সঙ্গে তোমার হয়তো 10টা কি 100টা পুরুষ পরে যদি যে বাচ্চাটা থাকবে, তার বৈশিষ্ট্য মেলাও অনেক পরিবর্তন দেখা যাবে। সেই যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলো একসঙ্গে মিলিত হয়ে তৈরি করবে নতুন একটা প্রজাতি। যে জন্য আমরা জানি শিম্পাঞ্জির থেকে মানুষ তৈরি হয়েছে। আসলে শিম্পাঞ্জির থেকে আরেকটা শিম্পাঞ্জি তৈরি হয়েছিল। তারপরে এইভাবে যখন জনন ঘটতে থাকছে, অনেক বছরের পর বছর পেরোচ্ছে, একটার পর একটা কিছু কিছু ছোট্ট ছোট্ট পরিবর্তন ঘটছে। সেই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো একসঙ্গে মিলিত হয়ে একটা নতুন প্রজাতি তৈরি হচ্ছে। নতুন শিম্পাঞ্জির থেকে একেবারে পুরোপুরি নতুন প্রজাতি মানুষ তৈরি হয়েছে। এবার দেখি জনন কত প্রকার। জনন হয় মেনলি 3 প্রকার: অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন। অঙ্গজ জনন হচ্ছে শুধুমাত্র, অঙ্গজ জনন দেখা যায় শুধুমাত্র উদ্ভিদ দেহে। অঙ্গজ জনন দেখা যায় শুধুমাত্র উদ্ভিদ দেহে, উদ্ভিদদের মধ্যে। কি রকম হয়? একটা অঙ্গ ছিল, ধরা যাক উদ্ভিদ ছিল, এই উদ্ভিদটা, এটা একটা ডাল ছিল, এই ডালটাকে জাস্ট আমি কেটে অন্য মাটিতে একটা লাগিয়ে দিলাম, এইখানে লাগিয়ে দিলাম, আর এইখান থেকে আবার তৈরি হয়ে গেল একটা সম্পূর্ণ উদ্ভিদ। এইটা হচ্ছে অঙ্গজ জনন। মানে যে কোনো একটা অঙ্গ ছিল, সেই অঙ্গটা থেকে নতুন একটা সম্পূর্ণ উদ্ভিদ তৈরি করছে, সেটা হচ্ছে অঙ্গজ জনন। অযৌন জনন, অযৌন জননের ক্ষেত্রে আমরা দেখি কিছু প্রকারের একটা বিশেষ ধরনের কোষ তৈরি হয়, যে কোষটার নাম আমরা দিই রেণু। রেণু, এই রেণু তৈরির মাধ্যমে জনন ঘটে। ধরা যাক এই গাছটা, গাছেরা যদিও করে না রেণু উৎপাদন বা অযৌন জনন, এই কারা করে এই বিষয়ে আমরা পরে পড়বো। এই গাছটার মধ্যে ধরা যাক একটা রেণু তৈরি করলো, অনেকগুলো রেণু তৈরি করলো,
সে অনেকগুলো রেণু উড়ে গেল, উড়ে গিয়ে নতুন যে যে জায়গায় পড়লো সেই সমস্ত জায়গা থেকে এক একটা করে গাছ তৈরি হলো। সেইটা হচ্ছে অযৌন জনন। আর যৌন জনন হচ্ছে জীবেরা দু ধরনের কোষ তৈরি করে, দু ধরনের হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। একটার নাম আমরা দেবো এগ সেল বা ডিম্বাণু, একটার নাম দেবো ডিম্বাণু, আরেকটা নাম দেবো শুক্রাণু বা স্পার্ম সেল। এবং এই দুটো কোষ একসঙ্গে মিলিত হবে, দুটো কোষ একসঙ্গে মিলিত হবে, তৈরি করবে জাইগোট, তৈরি করবে জাইগোট। সেই জাইগোট থেকে তৈরি হবে আলটিমেটলি ভ্রূণ, জাইগোট থেকে তৈরি হবে ভ্রূণ, এবং সেই ভ্রূণ থেকে তৈরি হবে সম্পূর্ণ একটা জীব, ধরা যাক একটা সম্পূর্ণ গাছ। তো এই বিষয়টা হচ্ছে অযৌন জনন, যেখানে দুটো আলাদা আলাদা গ্যামেট সেল পাওয়া যাবে, দুটো আলাদা আলাদা গ্যামেট সেল থাকবে এবং গ্যামেট সেলগুলো মিলিত হয়ে তৈরি করবে জাইগোট। অঙ্গজ জননের ক্ষেত্রে একটা গাছ থেকে সম্পূর্ণ আরেকটা গাছ তৈরি হচ্ছে। অযৌন জননের ক্ষেত্রে একটা গাছ থেকেই রেণু তৈরি হচ্ছে অনেকগুলো, সেখান থেকে অনেকগুলো গাছ তৈরি হচ্ছে। কিন্তু যৌন জননের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি একটা আলাদা আলাদা উদ্ভিদ থেকে বা আলাদা জীব থেকে তৈরি হবে একটা এগ বা ডিম্বাণু, আলাদা একটা জীব থেকে তৈরি হবে শুক্রাণু, নিয়ে দুটো মিলিত হয়ে তৈরি করবে একটা নতুন জীব। এটা আমি গাছ বললাম, এটা মানুষের ক্ষেত্রেও হতে পারে, অন্য প্রাণীর ক্ষেত্রেও হতে পারে, টিকটিকি, গরু, ছাগল, যে কোনো কিছু হতে পারে। অঙ্গজ জনন, যেটা আমি বলছিলাম, অঙ্গজ জনন হচ্ছে এক ধরনের অযৌন জনন অনেকে মনে করেন, আবার অনেকে এটাকে আলাদা পার্টও মনে করেন। তো অঙ্গজ জনন হচ্ছে এক ধরনের অযৌন জনন, যে পদ্ধতিতে উদ্ভিদদের যে কোনো অঙ্গ, যে কোনো অঙ্গ, উদ্ভিদদের যে কোনো অঙ্গ জনিত্রী জীবদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে, এই যে আগে যে জীবটা ছিল, যে জীবটা হচ্ছে, যে জীবটা থেকে তৈরি হচ্ছে, সেই জীবটাকে আমরা বলবো জনিত্রী জীব, জনিত্রী জীব। এই জনিত্রী জীব থেকে আলাদা হয়ে, ধরা যাক এই যে অংশটা, এই ছোট যে ডালের অংশটা, এই ডালটা আলাদা হয়ে বিচ্ছিন্ন হলো এবং পুনরুৎপাদনের মাধ্যমে এই একটা গাছ থেকে নতুন আরেকটা গাছ তৈরি হলো। এইটাই হচ্ছে অঙ্গজ জনন। তাহলে এই গাছটা তো থেকেই গেল, তার সঙ্গে আরেকটা ছোট্ট গাছ হয়ে গেল। এইটা হচ্ছে অঙ্গজ জনন। অঙ্গজ জনন বংশবিস্তার হলো এক প্রকার বিশেষ অযৌন জনন, অনেকে এইটাকে বিশেষ ধরনের অযৌন জনন মনে করে। আচ্ছা, এই এই পদ্ধতিটা যে ঘটলো, এইটা কি, এইখানে তো কোষ বিভাজন ঘটবে, কোষ বিভাজনের মাধ্যমে একটা ছোট ডালটা বড় হবে। তো এই ছোট্ট ডালটা যখন বড় হচ্ছে তখন কোন ধরনের কোষ বিভাজন ঘটবে? আমরা পড়েছিলাম, যখন জীব দেহের মানে যখন দেহ কোষের মধ্যে কোষ বিভাজন ঘটে, তখন সেইখানে মাইটোসিস কোষ বিভাজন ঘটে, মাইটোসিস। তাহলে অঙ্গজ জনন যখন ঘটবে, সমস্ত প্রকার অঙ্গজ জননে শুধুমাত্র জীব দেহের পরিবর্তন ঘটছে, নতুন করে গ্যামেট সেল তো তৈরি হচ্ছে না। সেই ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনই শুধুমাত্র আমরা দেখতে পাবো। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির দ্বারা জীবদেহের যে কোনো অংশ বৃদ্ধি পেয়ে অঙ্গজ বংশবিস্তার বা অঙ্গজ জনন ঘটাতে পারে। নেক্সট, অযৌন জনন, যে প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন এবং নিষেক সম্পাদন ছাড়াই, এখানে গ্যামেট এবং নিষেক উৎপন্ন হয় না, গ্যামেট উৎপন্ন হয় না, নিষেক ঘটে না, দুটো গ্যামেটের মিলনকে আমরা নিষেক বলি। শুধুমাত্র দেহকোষ বিভাজিত হয়ে, শুধুমাত্র দেহকোষ বিভাজিত হয়ে, অথবা রেণু উৎপাদনের মাধ্যমে, অথবা রেণু উৎপাদনের মাধ্যমে জনিত্রী জীবের মতো অপত্য জীব সৃষ্টি করাকে অযৌন জনন বলে। একটা জীব ছিল, ধরা যাক একটা জীব ছিল, এই জীব থেকে হঠাৎ করে মিওসিস প্রক্রিয়া ছাড়া এরা মিওসিস করবে না, এরাও কি করবে, মাইটোসিস করবে কিংবা অ্যামাইটোসিস করবে। যদি এককোষী হয় তাহলে অ্যামাইটোসিস করবে প্রোক্যারিওটিক্সরা, আর কিছু ইউক্যারিওটিক্স এবং কিছু অনেক শৈবাল জাতীয় উদ্ভিদ তারা রয়েছে, তারা মাইটোসিস প্রক্রিয়া ঘটায় এবং একটা জীব থেকে অনেকগুলো ছোট ছোট রেণু তৈরি করে, অনেকগুলো ছোট ছোট রেণু তৈরি করে। এই রেণুগুলো গিয়ে যে কোনো জায়গায় মাটিতে পড়বে এবং সেখান থেকে নতুন নতুন জীব তৈরি হবে, নতুন নতুন জীব সেখান থেকে তৈরি হবে। এইটা হচ্ছে অযৌন জনন। এখানে একটি মাত্র জনিত্রী জীবের প্রয়োজন হয়, এখানে একটি মাত্র জনিত্রী জীবের প্রয়োজন হয়, এই একটা জীব থেকেই অনেকগুলো জীব তৈরি হতে পারবে। জনিত্রী জীবটির সমস্ত বৈশিষ্ট্য উৎপন্ন সবকটি অপত্যে সঞ্চারিত হয়। এই জীবটার মধ্যে যা যা বৈশিষ্ট্য ছিল, এই জীবটার মধ্যে
যা যা বৈশিষ্ট্য ছিল সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো এই যে নতুন জীবগুলো তৈরি হচ্ছে, এই নতুন জীবগুলোর প্রত্যেকটার মধ্যে একই বৈশিষ্ট্য থাকবে। এইগুলো সবগুলো হুবহু একই দেখতে হবে, মানে একই হবে, হুবহু একই বৈশিষ্ট্য থাকবে। এই গাছটার মধ্যে ধরা যাক লাল ফুল হচ্ছিল, তো এটার মধ্যে লাল ফুলই হবে। প্রত্যেকটার বৈশিষ্ট্য হুবহু সমান হবে। অপত্যগুলো জিনগতভাবে জনিত জীবের সমপ্রকৃতি হয়। বৈশিষ্ট্যগুলো আমাদের কোথা থেকে আসে? জিন থেকে আসে। যখন বৈশিষ্ট্য সমান, তার মানে আমরা অটোমেটিক্যালি জানতে পারবো যে জিনগুলো সমান হবে। এই জীবের মধ্যে যা জিন ছিল, এই জীবের মধ্যে যা জিন ছিল, যা ডিএনএ ছিল, এই ডিএনএ হুবহু একই থাকবে। প্রত্যেকটা নতুন কোষের মধ্যেও ডিএনএ জিন একই রকম থাকবে, সম প্রকৃতির থাকবে। তার ফলে প্রকরণ কেবলমাত্র পরিবেশগত প্রভাবের ফলে সৃষ্টি হয়। ধরা যাক এই জীবটা ছিল, এই জীবটার থেকে নতুন জীব তৈরি হলো, এবার হঠাৎ করে পরিবেশ পাল্টে গেল। তখন যদি কিছু গাছের মধ্যে, তখন যদি জীবের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়, সেই পরিবর্তনগুলো একমাত্র প্রকরণ দেখা যাবে, কোনো জিনগত প্রকরণ দেখা যাবে না। স্বল্প সময়ে বেশি সংখ্যক জীব সৃষ্টি হয়। এই একটা গাছ থেকে, একটা জীব থেকে অনেকগুলো রেণু তৈরি হচ্ছে, আর অনেকগুলো রেণুর থেকে অনেকগুলো উদ্ভিদ, অনেকগুলো জীব একসঙ্গে তৈরি হচ্ছে। তাই স্বল্প সময়ে অনেক বেশি, অনেক সংখ্যক জীব সৃষ্টি হয় অযৌন জননের মাধ্যমে। এই ছিল অযৌন জনন। নেক্সট, যৌন জনন। যে জনন প্রক্রিয়া দুটি ভিন্নধর্মী জনন কোষ অর্থাৎ গ্যামেট, পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, পুরুষ দেহ থেকে যেখানে যে গ্যামেট তৈরি হয় সেটা হচ্ছে পুং গ্যামেট, এবং স্ত্রী দেহ থেকে যে গ্যামেট তৈরি হয় সেটা হচ্ছে স্ত্রী গ্যামেট। এই দুটো গ্যামেটের মিলনের ফলে অপত্য জীব সৃষ্টি হয়। এই গ্যামেটের মিলনের ফলে অপত্য জীব সৃষ্টি হয়। উদ্ভিদের ক্ষেত্রে আমরা যদি দেখি, একটা ফুলের মধ্যে আমরা জানি কি কি পার্ট থাকে: বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। ধরা যাক এইটা হচ্ছে আমাদের বৃতি, এইটা দলমণ্ডল, আর এইখানে আছে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। এখানে জবা ফুল দেখেছো সবাই, পুংকেশর চক্র এইভাবে থাকে, আর গর্ভকেশর চক্র ওপরে মাথায় 5টা মুন্ড থাকে, গর্ভমুণ্ড। তারপরে এইটা থাকে গর্ভদণ্ড আর গর্ভাশয়। আর এইখানে থাকে গর্ভ পুংকেশর। এই পুংকেশরের মধ্যে তৈরি হয় অনেকগুলো ছোট 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 রেণু। এই রেণুগুলো গিয়ে পড়ে ওপরে, এবং গর্ভাশয়ের ভেতরে থাকে ডিম্বাণু। এই ডিম্বাণুর সঙ্গে এই রেণুগুলোর থেকে তৈরি হয় পুংগ্যামেট, এবং পুংগ্যামেটের মিলন ঘটে। মিলন ঘটে তৈরি করে জাইগোট, এবং সেখান থেকে তৈরি হয় বীজ। মানে বেসিক্যালি কি, একটা জীবের মধ্যে পুংগ্যামেট তৈরি হবে, পুংগ্যামেট তৈরি হবে যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে পারে, বা অনেক ধরনের হয়, এবং স্ত্রী গ্যামেট তৈরি হবে। এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মধ্যে মিলন ঘটবে, মিলন ঘটে তৈরি করবে একটা কোষ, যে কোষটা হবে জাইগোট, যে কোষটার আমরা নাম দেব জাইগোট। এবং সেই জাইগোট থেকে একটা নতুন, পুরো সম্পূর্ণ নতুন জীব তৈরি হবে, সম্পূর্ণ নতুন জীব তৈরি হবে। এই পদ্ধতিটাকে আমরা বলবো যৌন জনন, যেখানে দুটো আলাদা আলাদা গ্যামেট কোষ তৈরি হচ্ছে, আর গ্যামেট কোষের মিলনের ফলে নতুন জীব তৈরি হচ্ছে। যৌন জননে দুটি ভিন্নধর্মী জনন কোষ বা গ্যামেটের মিলন ঘটে, একটা পুংগ্যামেট এবং অপরটি স্ত্রী গ্যামেট। এখানে ডিপ্লয়েড পুংজনন মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড জনন কোষ তৈরি হয়। মানে এই যে জীব দেহটা ছিল, একটা জীব ছিল, যে জীবটার মধ্যে ধরে দেখ একটা গাছ ছিল, যে গাছটার মধ্যে ফুলটা ফুটেছে, তো এই গাছটার প্রত্যেকটা কোষ তো 2n প্রকৃতির, ডিপ্লয়েড প্রকৃতির। যে গ্যামেট গুলো তৈরি হবে, সেই গ্যামেট গুলো কিন্তু হবে মিওসিসের মাধ্যমে। আমরা পড়েছিলাম কোষ বিভাজনের সময়, মিওসিসের মাধ্যমে গ্যামেট কোষ তৈরি হয়। মিওসিসের মাধ্যমে যদি গ্যামেট কোষ তৈরি হয়, তাহলে নিশ্চয়ই ডিপ্লয়েড যে কোষটা ছিল, সেই গ্যামেট কোষগুলো তবে হয়ে যাবে হ্যাপ্লয়েড, গ্যামেট কোষগুলো হয়ে যাবে হ্যাপ্লয়েড। এবং এইগুলো যখন মিলিত হবে, n+n মিলিত হয়ে তৈরি করবে আবার 2n, আবার ডিপ্লয়েড তৈরি করবে। সেই জিনিসটা এখানে বলা হচ্ছে যে একটা ডিপ্লয়েড জনন কোষ, যে ডিপ্লয়েড মাতৃকোষ থেকে তৈরি হবে হ্যাপ্লয়েড জনন কোষ, এবং সেই হ্যাপ্লয়েড জনন কোষগুলো মিলিত হয়ে যে জাইগোট তৈরি করবে সেটা হবে ডিপ্লয়েড, ডিপ্লয়েড জাইগোট আবার তৈরি করবে, আর সেখান থেকে নতুন জীব সৃষ্টি হবে।
এই যে মিলন হচ্ছে, গ্যামেটের মিলন ঘটছে, তার মানে এই জীবটার মধ্যে একটা জিন ছিল, এই গ্যামেটটার মধ্যে কিছু ধরনের জিন ছিল, এই গ্যামেটের মধ্যে আবার কিছু ধরনের জিন ছিল। এই দু ধরনের জিন একসঙ্গে মিলিত হচ্ছে। দু ধরনের জিন যখন একসঙ্গে মিলিত হচ্ছে, তখন সেখানে নতুন জিন সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, নতুন প্রকরণ হওয়ার সম্ভাবনা আছে। তাই এই প্রকার জননে প্রকরণ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। প্রকরণ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। আরেকবার দেখি জিনিসটা। একটা জীব ছিল, এই জীবটা ছিল 2n প্রকৃতির। আরেকটা জীব ছিল, এই জীবটা ছিল 2n প্রকৃতির। এখান থেকে তৈরি হবে মিওসিসের মাধ্যমে গ্যামেট। মিওসিস প্রক্রিয়াতে তৈরি হবে গ্যামেট। এখান থেকে মিওসিস প্রক্রিয়ায় একটা হবে পুরুষ গ্যামেট, পুং গ্যামেট, আরেকটা হবে স্ত্রী গ্যামেট। এই দুটো সাইন, এই সাইনটা হচ্ছে পুরুষের চিহ্ন, এটা হচ্ছে স্ত্রীর চিহ্ন। তো পুরুষ গ্যামেট এবং স্ত্রী গ্যামেট তৈরি হবে। এই দুটো গ্যামেট মিলিত হবে, কাছাকাছি আসবে, কাছাকাছি এসে মিলিত হবে, মিলিত হয়ে একটা কোষ তৈরি করবে, যে কোষটার নাম আমরা দিই জাইগোট। যে কোষটার নাম দিই জাইগোট। এই জাইগোটটা হবে আবার 2n প্রকৃতির, কারণ n প্লাস n, n এর সঙ্গে n যুক্ত হলো, আবার 2n প্রকৃতির। তার ফলে যে এই জাইগোটটা থেকে তৈরি করবে একটা নতুন সম্পূর্ণ জীব। ঠিক আছে, এই হলো টোটালি যৌন জনন, যে প্রক্রিয়াতে দুটি ভিন্নধর্মী জনন কোষ, এই জনন কোষ তৈরি হচ্ছে এবং সেই জনন কোষগুলো মিলিত হয়ে জনন তৈরি করে। এই যৌন জনন আবার তিন ধরনের, কিসের ওপর ভিত্তি করে? গ্যামেটের আকৃতির ওপর ভিত্তি করে। যদি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট দুটোরই আকৃতি সমান হয় এবং উভয়ই সচল হয়, দুজনেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, তখন সেইটাকে আমরা বলবো আইসোগ্যামি। সেটার নাম দেবো আমরা আইসোগ্যামি। যদি পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের আকৃতি এবং প্রকৃতি ভিন্ন ভিন্ন হয়, যদি পুং গ্যামেট আলাদা রকম দেখতে হয়, স্ত্রী গ্যামেট টোটালি আলাদা রকম দেখতে হয়, তখন সেটাকে বলবো অ্যানআইসোগ্যামি। আর যদি পুং গ্যামেটের আকৃতি ছোট এবং সচল, পুং গ্যামেটের আকৃতি ছোট এবং চলতে পারবে, সচল, তার কারণ তাদের কাছে ফ্ল্যাজেলা থাকবে। আর স্ত্রী গ্যামেট আকৃতিতে বড় এবং অচল, এরা নিশ্চল, এরা চলতে পারে না। সেই ধরনের সেই ধরনের যৌন জননকে আমরা বলবো উগ্যামি। একটু ছবিতে দেখি, দেখো আইসোগ্যামিতে যে গ্যামেট গুলো রয়েছে, এই গ্যামেটটা এবং আমি একটু কালারটা চেঞ্জ করি, এখানে দেখো, এইটা হচ্ছে দুটো গ্যামেট, এইখানে দুটো গ্যামেট, এইটা হচ্ছে একটা প্লাস গ্যামেট এবং মাইনাস গ্যামেট। প্লাস মাইনাস কেন বলা হয়েছে? কারণ এখানে আমরা স্ত্রী পুরুষকে আলাদা করতে পারছি না, দুটো একই রকমের দেখতে, দুটো সম্পূর্ণরূপে একই রকমের দেখতে দুটো গ্যামেট। তাই এটাকে আমরা স্ত্রী কোনটা গ্যামেট কোনটা পুরুষ গ্যামেট বুঝতেই পারছি না, তাই এইগুলোকে আমরা প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে লিখি। তো এই দুটো গ্যামেট যখন একই রকমের দেখতে হয়, সম্পূর্ণ একই, দুজনই চলতে পারবে, দুজনের ক্লাসেই ফ্ল্যাজেলা আছে চলার জন্য, তো সেই ধরনের জননকে, সেই ধরনের যৌন জননকে আমরা বলবো আইসোগ্যামি। আইসোগ্যামি, এই দুটো গ্যামেট একসঙ্গে মিলিত হয়ে তৈরি করছে জাইগোট। যদি স্ত্রী গ্যামেট এবং পুরুষ গ্যামেট দেখতে আলাদা হয়, যদি একটা ছোট হয়, এই পুরুষ গ্যামেটটা ছোট এবং স্ত্রী গ্যামেটটা বড়, যদি একটা ছোট একটা বড় হয়, সেই ক্ষেত্রে আমরা সেইটাকে বলবো অ্যানাইসোগেমি। দুটো একই রকমের দেখতে নয়, দুটো গ্যামেট একই রকমের দেখতে নয়। আইসো কথাটার অর্থ হচ্ছে ডিম্বাণুটা একেবারে নিশ্চল, এরা চলতে পারে না, এর কাছে ফ্ল্যাজেলা নেই, এবং শুক্রাণুটা চলতে পারে এবং এটার আকৃতি তো অবশ্যই অনেকটাই তফাৎ হয় আকৃতির, তখন এই বিষয়টাকে আমরা বলবো উগ্যামি। আরো একটা পার্থক্য থাকে, আইসোগ্যামির ক্ষেত্রে দুটো একই জায়গার থেকে তৈরি হয়, দুটো একটাই মাত্র গ্যামেটাঞ্জিয়ার থেকে তৈরি হয়। অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে দুটো আলাদা আলাদা গ্যামেটাঞ্জিয়ার থেকে তৈরি হয়, এবং ডিম্বাণু এবং ইউগ্যামির ক্ষেত্রেও দুটো আলাদা আলাদা গ্যামেটাঞ্জিয়ার থেকে তৈরি হয়। এই গ্যামেটাঞ্জিয়ার বিষয়টা আমি প্রথমে বলিনি, কারণ এই বিষয়টা তোমাদের ক্লাস 10-এর সিলেবাসে নেই। গ্যামেটাঞ্জিয়ার বিষয়টা তোমরা পরবর্তীকালে আবার জানবে। এখন জাস্ট জেনে রাখো যে একটাই জায়গার থেকে যদি তৈরি হয়, তখন সেইটাকে আমরা বলবো আইসোগ্যামি। যদি আলাদা আলাদা জায়গার থেকে তৈরি হয় এবং ডিম্বাণু এবং শুক্রাণুর আকার অনেকটা আলাদা, তখন সেটাকে আমরা বলবো অ্যানাইসোগেমি। এবং আকার যখন টোটালি আলাদা এবং আলাদা আলাদা জায়গা থেকে তৈরি হয়, তখন সেটাকে আমরা বলবো উগ্যামি। ওকে, এই ছিল আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা পড়বো অঙ্গজ জননের বিষয়ে সব কিছু।
কত ধরনের হয়, কি কি ধরনের হয়, কিভাবে ঘটে, ছবি দিয়ে দেখবো। সো আমাদের চ্যানেলটা তোমরা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে নেবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যত বেশি শেয়ার হবে তত বেশি আমাদের মোটিভেশন বাড়বে। আমরা জানবো যে আমাদের ক্লাসগুলো অনেক স্টুডেন্টকে হেল্প করছে। ওকে, টাটা টাটা।